আয়োজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল পর্যায়ের মূল যুব দলের নেতৃবৃন্দ, এখানে আমার সামনে যারা মা, বোন ও ভাইরা যারা এসছেন, যারা এই শীতকে আপন করে নেওয়ার মতো একটি সম্বল পেলে তারই করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিত চেয়ারম্যান যে আমাদের প্রবক্তা জিয়াউর রহমান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করি। গণতন্ত্র প্রবক্তা হিসাবে আমাদের দেশকে আগিয়ে নেওয়ার জন্য যে কাজটা করেছিলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে, সিপাহী জনতা বিপ্লবের মাধ্যম দিয়ে আমাদের দেশটাকে গণতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তারই ধারাবাহিক আমরা এই আন্দোলনে জিয়াউর রহমানের সাথে আমার সাথে যারা এখানে উপস্থিত আছেন তারা আমরা সকলেই তখন করা আমলেরই আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠিতির সৈন্য আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছি, কাজ করেছি। আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারাও এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আপনারাও এদেশকে আপনারা নিজের মতো করে গণতন্ত্র প্রতিষ্ঠিত আপনারা তৈরি করে নিলেন। আমরা এখানে যে বর্তমান পরিস্থিতি, দেশের যে অবস্থা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জনগণের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাই হলো জনগণই হলো এই দেশের সকল ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এই জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন। আমরা সকলেই আমরা আশা করি আপনাদেরকে এই শীত বছর আমি বেশি বক্তব্য দিব না, এই জন্যই যে এখানে আমরা এসছি কম্বল বিতরণে। আপনাদেরকে সকল কষ্ট করছেন, আপনারা একটু কষ্ট করেন আমাদেরকে, আপনাদেরকে আমরা একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে। এরপরে আমাদের কম্বল বিতরণের অনুষ্ঠান আরম্ভ হবে। আমাদের কিছু বক্তা দিবে, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবে, আমরা সে বক্তব্য আপনারা শুনবেন। আমরা আশা করি আপনাদের মিডিয়ারাই ভাইদেরকে এখানে আসার জন্য বা আমাদের সাথে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান জান্নাতবাসী হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য এই এলাকার যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নাম আমি বলছি। আমাদের যুবদলের নেতা রবিন, মোহন, আশরাফুল, রাকিব, সম্রাট, তুহিন, পলাশ, হৃদয়, আলমগীর, সাদ্দাম, আসলাম, মিনারুল, ওয়াজিদ, আমাদের আশরাফুল, শাহাদত, সাদ্দাম, সাকিব, রাফিদ, শাহিন, জুয়েল, আলী, কালাম, মুর্তুজ, হাসান সহ অনেক নেতৃবৃন্দ, আমি সকলের কাছে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী শাখার সংগ্রামী আহ্বায়ক আমি অ্যাডভোকেট এরশাদ আলী সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই মহতী অনুষ্ঠানের যিনি সভাপতি করছেন আমাদের অত্যন্ত স্নেহপদ যুব দলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল রিটন উপস্থিত আছেন। এখানে প্রধান অতিথি আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, যিনি বর্তমানে আমাদের দলের সিনিয়র মহাসচিব, যিনি আপনারা দেখেছেন যখন আমাদের দলের যখন নেতারা অত্যাচারের ভয়ে মাথা টাকা দিয়েছিল, অথচ তিনি সমস্ত বাংলাদেশ ব্যাপী বসে বেড়েছেন সেই আন্দোলনের জন্য। সেই নেতা
এখানে আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন উপস্থিত আছেন, আমার অন্যতম সহযোদ্ধা যিনি অত্যন্ত প্রবীণ নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হুদা উপস্থিত আছেন, যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান সেই যুবদলের সদস্য সচিব রবি সহ সকল উপস্থিত সকল নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত সদস্য সচিব আহ্বায়ক সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। আপনারা এখানে বক্তব্য দেবে আমাদের খুব একটা কিছু নাই, আর তবুও কিছু একটা বলতে চাই যে আমাদের সদস্য যে বলেছেন একটি দল জামাত ইসলাম বলে বেড়াচ্ছে যে সবসময় বিএনপি সব নাকি দখল করে নিয়েছে। রাজশাহী শহরে বাইরের কথা বলছি না, রাজশাহী শহরের লবঙ্গ কে দখল করেছে ভাই জানেন আপনারা? এই যে লবঙ্গ কমিউনিটি চিনেন আপনারা? কারা দখল করে নিয়েছে, কারা পরিচালনা করছে? বালুঘাটের বালুগুলা কারা বেঁচে খেয়ে নিয়েছে? কারা? জামাত। কথা বলছেন না কেন? ভয় পাচ্ছেন? তার বিভিন্ন লক্ষ্মীপুর কাজা বাজার কারা দখল করে নিয়েছে? এবং আমার কাছে রিপোর্ট আছে তারা বিভিন্ন জায়গায় সেই আমলে স্বৈরাচারের কায়দায় লোককে চিহ্নিত করে ধরে নিয়ে যায়, জিম্মি করে তাদের কাছে টাকা আদায় করছে। সুতরাং তারা আর তাদের যিনি মালিক আমির বদলক ডাক্তার শফিকুর রহমান, উনি সবাইকে তাদের বলেছে আমি মাফ করে দিই, ক্ষমা করে দেবো। কোন ক্ষমা করে দেবে আওয়ামী লীগকে নাকি? উনি মনে হচ্ছেন একটা রাষ্ট্রনায়ক, উনি ইচ্ছা করলে সব ক্ষমা করতে পারেন। আরে আপনি ক্ষমা করার কে? আপনি নিজেরটা দেখেন, আপনি যা করছেন সেটা ক্ষমা হবে কিনা সেটা আগে নিজেরটা দেখেন। আমরা দেখছি আজকে সেই যে বসুন্ধরার মালিক শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল এরকম যদি তোমার বন্ধ থাকে তাহলে ব্যবসায়ীদের কিছু হবে না, সেই বসুন্ধরার হেলিকপ্টার চড়ে উনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন আর বলছেন একদম দখল করে নিল। আবার বলছেন যে নাঙ্গলকে দিয়েছেন, নৌকাকে দিয়ে দেখেছেন, ধানের শীষকে দেখেছেন, এবার কোরআনের লোককে দিয়ে দেখেন কি হয়। এবং উনি ভোট প্রার্থনা করছে, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে। তাই আমি অনুরোধ করব, আপনারা অনেক জ্ঞানী লোক, এসব করেন না। এসব করে ভোটে জিতা যায় না, জনগণ ভোট দিবে না। ভোট চাইতে হলে আগে জনগণের সাথে মিশতে হবে, সেভাবে খালি কর্মী দিয়ে আপনার ভোট হয় না। সাধারণ লোক যদি চায় তাহলে আপনারা অবশ্যই ক্ষমতা যেতে পারবেন। তার জন্য এইরকম মিথ্যা আশ্রয় নিয়ে নিজের পাপ অন্যের গাড়ি চাপানোর চেষ্টা করবেন। যাই হোক, আমরা এখানে আপনারা জানেন যে আমাদের নেতা শহীদ জিয়া রহমান, তিনি মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি যখন ক্ষমতা ছিলেন, দেশের জনগণ ক্ষমতা বসেছিল, তখন আমাদের এই দেশের অবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল। স্বাধীনতা সার্বভৌমত্ব সে বিপন্ন হয়েছিল। এই সময় এদেশের জনগণ তারা চিন্তা করতে পেরেছিল যে এই তারা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করেছেন তাহলে তো এই রাষ্ট্র নিরাপত্তা থাকতে পারে। সেই জন্য আমরা স্বাধীন হয়েছিল এবং আপনারা দেখেছেন সিপাহী জনতা নিয়ে এসে তাকে এই ক্ষমতা অর্পণ করেছিল। আমরা তারই দল, আমরা তার আদর্শ মানি। ওনার যে 19 দফা ছিল, পরবর্তীতে আমাদের নেত্রী বর্তমান আমাদের চেয়ারপারসন উনি 27 দফা দিয়েছিলেন এবং তাদেরই উত্তর সুরি, যোগ্য উত্তর সুরি যিনি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই 31 দফা আপনারা দেখেছেন, এই যে 31 দফা উনি অনেক আগেই দিয়েছেন। বর্তমানে এরা বলছে সংস্কার করবো, সংস্কার করবো। সমস্ত সংস্কার এখানে আছে। আপনারা যারা এসছেন, আপনারা আবার নাকি দল গঠন করছেন। আমার মনে হয় দল না গঠন করে তাড়াতাড়ি যেটুকু সংস্কার করতে হয় সে ছেড়ে বিদায় নিলে জনগণ দেখে নেবে কাকে ক্ষমতা দেওয়া যায়, কে দেশ চালাবে। তাই আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি
আপনাদের সেই জিয়া রহমানের আদর্শ ও নয়ন ভাই, আসসালামু আলাইকুম। নয়ন ভাই, আমি যে এক নম্বর ওয়ার্ডে আমরা আপনাদের মাঝে আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। ওই এক নম্বর ওয়ার্ডে কম্বল রিজভি ভাইয়ের ওই যে কম্বল বিতরণ, আমাদের যুব দলের উদ্যোগে কিছু কম্বল আপনাদের মাঝে দেওয়া হবে। আবার প্রধান আচ্ছা, ঠিক আছে। এখানে উপস্থিত আছেন, তার মাধ্যমে আমরা ডেকোরেটর বলেছে ভাই, ডেকোরেটর বলেছে। পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমার গাড়ি বক্তব্য কিসের শেষ লাগবে করছি। বুঝলাম না ভাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, ও ভ্যানে তারেক রহমান আচ্ছা, জিন্দাবাদ, ঠিক আছে। শহীদ জিয়া মোবারক। আসসালামু যেটা আলাইকুম। ভালো হয় ভাই সেটা করেন। ঠিক আছে, ঠিক আছে। সংগ্রামে উপস্থিতি আপনাদের, আমাদের যুবদলের ভাইরা, আপনাদের সকলের কাছে অনুরোধ করছে, আমাদের মা বোনেরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার জন্য সকলের সবাই হাত তালি দেন, সবাই মা বোনদের জন্য অনুরোধ উপস্থিত আছে। সঙ্গে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্র দলের সভাপতি আকবর আলী জিয়াকে আমি পিছনে বসার জন্য অনুরোধ করছে। আমাদের আজকের যুব দলের অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, জামিনুর রহমান জালিম, জামিল সালুঙ্গির হোসেন, সোহেল রানা, ইসমাইল আলী রাহি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন রনি, মহানগর যুব দলের আহ্বায়ক হাফিজুর রহমান আপেল, শাহিন আক্তার শাহিদ, সারোয়ার পারভেজ রকি, ফাইসাল রাব্বি, জানি আলম রাসেল, নাইম। আমাদের মাঝে উপস্থিত আমাদের যুব নেতা সাবেক বর্তমান বিএনপি নেতা মাসুদুর রহমান টিপু, আশরাফুল ভাই, আরিফ ভাই, রাকিব হোসেন, আরিফ শফি, পিন্টু শুভ, আসলাম জেমি সহ মহানগর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের 12 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাকিব উপস্থিত আছেন, আমাদের যুব নেতা পিন্টু। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী জেলা শ্রমিক দলের আহ্বায়ক রকুনুজ্জামান আলম, 11 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ফায়সাল আহমেদ সন্ত সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা ধারাবাহিকভাবে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা তৌফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ। সংগ্রামী ভাইরা আমার, আজকের যুব দলের আয়োজনে আমাদের প্রধান অতিথি আমাদেরকে সময় দিয়েছেন। মহানগর যুব দলের তিনি যে মর্যাদা তিনি বৃদ্ধি করেছেন, এই জন্য মহানগর যুব দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা রুহুল কবির রিজভী ভাইকে, আমাদের রিটন ভাই, রবি ভাই সহ মহানগর যুব দলের সকলের পক্ষ থেকে আমরা রিজভী ভাইকে কৃতজ্ঞতা জানাই। সকলে আপনারা রিজভী ভাইয়ের জন্য একবার হাততালি দিবেন। প্রিয় ভাইরা আমার, এখন বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি রাজশাহী মহানগর যুব দলের সুযোগ্য আহ্বায়ক সাবেক ছাত্রনেতা, সাবেক রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের জিএস, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মাহফুজুর রহমান রিটন ভাইকে বক্তব্য রাখার অনুরোধ করছি। রাজশাহী মহানগর যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের সকলের মধ্যমণি দিনার অপেক্ষায় আমাদের অনেকেই দেখার জন্য সব সময় আমরা আগ্রহী থাকি। যিনাকে আমরা টিভির পর্দায় আমাদের জাতীয়তাবাদী দলের জিয়া পরিবারের শক্তি হিসাবে বিএনপি এবং বাংলাদেশের মানুষের যিনি অধিকার আদায়ের কথা বলেন, সে আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের রাজশাহীর সাবেক ভিপি, জিয়ার রাজনীতি এই রাজশাহী সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা আমাদের উত্তর অঞ্চলের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, আজকে যিনি আমাদেরকে যুবদলকে সময় দিয়েছেন, তিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে যে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, প্রকৃতি দশা আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, আমাদের অভিভাবক আমার মামা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি আমার অভিভাবক, আমার রাজনীতির শুরু থেকে যিনি আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে আমাকে যিনি সবসময় বিপদে আপদে আগলে রাখেন, আমার গুরুজন, আমার অভিভাবক, আমার অঞ্চলের যেনাকে আমরা মেনেই রাজনীতি করি, জাতীয়তাবাদী দল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কিছুদিন পূর্বে
তিনি অনেক অসুস্থ ছিল, আল্লাহ রাব্বিল আলামিন তিনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। নজরুল হোদা আমাদের মাঝে উপস্থিত, জাতীয়তাবাদী যুবদল থেকে এই নেতৃত্ব দিয়ে বিএনপির বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, মৃত্যুঞ্জয়ী নেতা, আমাদের সকলের প্রিয়ভাজন, আমাদের বড় ভাই জনাব মামুনুর রশিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, অত্যন্ত মেধাবী পরিশ্রমী যুবনেতা আমাদের রফিকুল ইসলাম রবি, আমাদের এখানে যিনি সঞ্চালন করছেন, অত্যন্ত সুবক্তা, পরিশ্রমী যুবনেতা, জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মেধাবী এবং সুবক্তা আমাদের সকলে আমাদের রাজশাহী উত্তর অঞ্চলে আমাদের আসলে এ বয়সে ইনশাল্লাহ আগামী দিনে ভালো নেতৃত্ব দেবে আমাদের শরীফুল ইসলাম জনি আমাদের মাঝে উপস্থিত। এই থানার আমাদের কাশিরাঙ্গা থানার বিএনপির আহ্বায়ক এবং সদস্য যে ভীমের, আমাদের বিভিন্ন থানার আমাদের বিশেষ করে মতিয়ার থানার সদস্য সচিব বাবু আছে, চন্দ্রিমা থানার সদস্য সচিব আমাদের জনি আছে, আমাদের এখানে বিএনপি রাজশাহী জেলা শাখার অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনার সাথে ছাত্র রাজনীতি কাঁধে কাঁধ মিলে আমরা করেছি, জেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারি সভাপতি, মহানগর বিএনপি জেলা বিএনপির অন্যতম সদস্য আমাদের রাহিনুল আলম রায়হান ভাই, আমাদের এই ওয়ার্ডে বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ রয়েছেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কিন্তু এখানকার বিশেষ করে বিপ্লব রাহি, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে, মামুন আছে, আমাদের বিএনপি রাজপাড়া থানার আহ্বায়ক আছে, আমাদের বন্ধু আমার ভাই, আমাদের মহানগর বিএনপির সদস্য, আমাদের অনেক পরিশ্রম করে আমার বনি চাচা, আমাদের এখানে ছাত্র দলের সভাপতি জ্যাকি ভাই আছে, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছে। আমাদের এই অঞ্চলের আমি আসলে নাম আমরা কোনো জিনিসের আমাদের বাবলু ভাইরা, আপেল ভাইরা আছে, এখানে মোহন আছে, আমাদের এখানে সাদিম আছে, আমাদের রবিন আছে, আমাদের এখানে অনেক আসলে নাম বলতে গিয়ে পলাশ আছে, আমাদের শাহিদ আছে, সনি আছে, আমি অনেক নেতৃবৃন্দকে দেখছি এখানে, হাসান আছে, আমাদের সবাই রঞ্জু ভাইরা আছে, মামুন আছে, আমাদের সবচেয়ে বড় যে আমাদের যুবদল থেকে এখন বেরিয়ে টিপু ভাই আছে, আমাদের এখানে সাদ্দাম আছে, মাসুম আছে, আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছে, আমাদের বড় ভাইরা এখানে রয়েছে। আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের নাম বাদ গেছে, আবার পরবর্তীতে হবে। সবাই কোনো স্কুল আমাদের নেতা এখানে অনেকক্ষণ ধরে আছেন, তিনি বক্তব্য রাখবেন, তিনার কথা বলবো। আমি বক্তব্য আসলে আরো একদিন দরকার বলবো। এখানে সামাজিক একটি প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, আমরা সকলে বিএনপি নেতৃত্ব থেকে আমরা দোয়া চাই। আমরা আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, ইতিমধ্যে তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন, বাংলাদেশের যিনি গণতন্ত্র রক্ষা করার জন্য, বাংলাদেশের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যিনি সংগ্রাম করে এখন পর্যন্ত 60টি বছর নির্যাতন নিপীড়ন হওয়ার পরও যিনি এই দেশের মানুষকে ছেড়ে যান নাই, সেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সুস্থতা যা আমরা কামনা করব। পাশাপাশি আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের সকলকে একটি কথা মেসেজ দিচ্ছেন যে সমাজের মানুষের কাছে, আমাদের জনগণের কাছে আমরা কিভাবে দ্বার প্রান্তে যেতে পারি, সে তারই একটি অংশ এই যে আমাদের এই কর্মসূচিগুলো। এই কর্মসূচি হচ্ছে শীতার্ত বস্ত্র আমরা দেখলেও আমাদের জাতীয়তাবাদী যুবদলের এই অঞ্চলের নেতাকর্মীরা সবাই আমরা নিজের উদ্যোগে নিয়ে যে যেভাবে পেরেছি আমরা সেই কম্বলগুলো জোগাড় করেছি। ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই জাতীয়তাবাদী যুবদলের যারা নেতৃত্ব রয়েছে, আর আজকে যারা আপনারা তাৎক্ষণিক একটি দিন আপনাদেরকে সময় দিয়েছি, কিন্তু একদিনের মধ্যে আপনারা এত সুন্দরভাবে আজকে এই প্রোগ্রাম করেছেন, আমি রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে যে ইনশাল্লাহ আপনারা আমরা যারা বিগত 17টি বছর এই আন্দোলন সংগ্রামে আমরা নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও আমরা যে এখনো জাতীয়তাবাদী দলের বিএনপি পরিবার এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের যারা বিএনপি পরিবারের আছে নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে আমরা যে এখনো দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, আমরা যে সকলে সুস্থ রয়েছি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে আমি শুধু দোয়া চাই এই কারণে যে আপনারা আমরা এখানে যারা কাজ করছি, জাতীয়তাবাদী দলের যারা আপনার নেতৃবৃন্দ রয়েছেন, যুব দলের বিশেষ করে নেতৃবৃন্দ রয়েছেন, তারা আপনারা অন্য কোনো কর্মকাণ্ডে, খারাপ কোনো কাজে
কেউ কখনো জড়িত হননি, আগামী দিনে যেন না হন সেই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব। পাশাপাশি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই আমাদেরকে তিনারা নির্দেশনা দিয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সহযোদ্ধা জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমার ভাই কামরুজ্জামান জুয়েল ভাই, তিনি রাজপথে রাস্তায় আছে, আসলে ও গাড়িতে আসার কারণে জ্যামের জন্য সে দুঃখ প্রকাশ করেছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের একটি কর্মী সভা আছে 9 নম্বর ওয়ার্ডে, সেই কর্মী সভায় তিনি উপস্থিত থাকবেন, আপনারা সবাই যাবেন। আর পাশাপাশি আমরা এবং আপনারা এখানে যারা দায়িত্ব রয়েছি, যুবদল যারা করেন, মেহেরবানি করে নিজের শুধু দল বোঝাতে গিয়ে অন্য কোন সংগঠনের নেতা গেলে শোডাউনের আমাদের দরকার নাই। আমরা যারা দীর্ঘ 17 বছরে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যারা রাজপথে থেকে জিয়া পরিবারের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা এই সংগঠন করেছি, বিএনপি মহানগরের নেতৃত্বে যে সংগ্রাম আমরা করেছি, এই সংগ্রামে তাদেরকে তো আমরা জায়গা দিতে পারছি না। অন্য সংগঠন থেকে আমাদের দরকার আছে? আমাদের দরকার নাই। সেই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যারা আছেন এবং থাকবেন। আর আমার প্রিয় নেতা, আজকে প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা এখানে উপস্থিত রয়েছে, আমি শ্রদ্ধার সাথে আমি কিছু দাবি রাখতে চাই আপনার কাছে। আপনি আমাদের অভিভাবক, এই রাজশাহীর কৃতি সন্তান। আপনার এই রাজশাহীর পিচ্ছিল রাজপথ থেকে আপনি আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। এই রাজশাহী থেকে আপনার রাজনীতি বেড়ে ওঠা। আমাদের এই রাজশাহীতে আমাদের কোনো কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা নাই। আল্লাহ যদি দিন দেয়, আল্লাহ যদি কপাল রাখে, আর আল্লাহ যদি গণতন্ত্র প্রক্রিয়া করে দেশের মানুষ যদি আমাদেরকে বিএনপির ক্ষমতা আসে, আপনি মিনিস্ট্রি হবেন, আপনি মন্ত্রী হবেন। আমরা চাই রাজশাহীতে আপনি এসে রাজশাহীর নেতৃত্ব ধরে রাজশাহীর অবহেলিত মানুষকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। এই অঞ্চলের অবহেলিত মানুষ রয়েছে। আমাদের এখানে কিছুদিন পূর্বে আমার সহযোদ্ধা, আমার সাথী, আমাদের সাইরুল, যিনি যুবদলের এই কাশিডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক ছিল, তার চাচা আমাদের বড় ভাই, সে এই ওয়ার্ডের কমিশনার মনসুর চাচা, আমার বন্ধু বিপ্লব সহ আরো অনেকেই মিথ্যা একটি বানোয়াট মামলা দিয়ে, এখানকার হত্যা মামলা দিয়ে একটি পরিবারকে 33 জনকে সাজাপ্রাপ্ত দিয়েছে। আমি আপনাকে তো অনুরোধ রাখতে চাই, আমাদেরকে অবিলম্বে তাদের মুক্তি দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এই অঞ্চলে আবার যেন ফিরে আসে, সেই প্রত্যাশা রেখে আগামী দিনে কথা হবে ইনশাল্লাহ। প্রধান অতিথির বক্তব্য শোনার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে আবারও আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ লিটন ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ভাই, আলামিন সরকার সরকারের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি রাজশাহীর আলো বাতাসে বেড়ে উঠেছেন, গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীম নেতৃত্বের পথে জীবনকে বাজি রেখে বাংলাদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের অপূর্ব সৃষ্টি আপনার আমাদের প্রিয় নেতা, নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। এখন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে। সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক উপস্থিত রয়েছে বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হোসা, সংগ্রামী নেতা সদস্য সচিব রাজশাহী মহানগর বিএনপি মামুনুর রশিদ মামুন,
উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব, আরেক তরুণ নেতা রবি এবং 1 নম্বর যুগ্ম আহ্বায়ক জনি সহ এখানে আছে রায়হান, এক সময়ের ছাত্র নেতা, রাজশাহীর যুব নেতা, এখন বর্তমানে বিএনপি নেতা, এবং আরো যারা এখানে জাতীয়তাবাদী যুব দলের মহানগরী নেতৃবৃন্দ আছেন। সবার নাম বললে অনেক সময় চলে যাবে। আবার যুব দলের আরেকটি প্রোগ্রাম আছে, তাদের সেখানে প্রস্তুতি বিষয় আছে। তো আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একবার বক্তব্য রাখা হয়েছে, আমি আর এখন বেশিক্ষণ কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদেরকে আমাদের নেতৃবৃন্দ সবসময় তাগিদ দেয় যে জনস্বার্থ এবং জনকল্যাণের দিকে তাকিয়ে রাজনীতি করা। এখানে মাহফুজুর রহমান রিটন এবং রবিরা যে উদ্যোগ নিয়েছেন, আমি বলি যে এটা খুবই মহতী উদ্যোগ, এটা অত্যন্ত মানবতা ধর্মী উদ্যোগ। এরা শীতার্থ মানুষ, অর্থাৎ রাজশাহীতে অনেক শীত পড়ে। আমরা আমাদের ছোটবেলার বা আমাদের তারুণ্যকালের যে অভিজ্ঞতা, আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরা রাজশাহীতে যে আমরা শীত দেখেছি, এখনো আপনার ঢাকার চেয়ে অনেক বেশি শীত পড়ে রাজশাহীতে। এই শীতার্থ মানুষের শীত নিবারণের জন্য দলের পক্ষ থেকে, যুবদল তাদের দলের পক্ষ থেকে তাদের যে সামান্য আয়োজন, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা মানবতা পক্ষের একটি কাজ তারা করছে। আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, ওদের এই আমন্ত্রণে সাড়া দিয়েই ঢাকা থেকে রাজশাহীতে এসেছি। বন্ধুরা, আজকে আপনারা জানেন যে 17 বছর এবং শেখ হাসিনার শাসনকাল আমরা যে ধরি 15.5 বছর, এবং তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন সহ 17 বছর। এই 17 বছর সারা দেশটাই ছিল একটা বন্দিশালা, একটা বন্দিশালা। এই বন্দিশালায় কেউ ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতাম না। ভয় এবং আতঙ্কের রাজত্ব বিরাজ করত। ভয়, পুলিশের ভয়, র্যাবের ভয়, গোয়েন্দা পুলিশের ভয়। রাজশাহীতে অনেকবার বিভিন্ন কর্মসূচিতে আসতে গিয়ে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশে যেন কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে এটা শেখ হাসিনা বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন বাংলাদেশ তার বাপ দাদার জমিদারি, এখানে একমাত্র সেই কথা বলবে, সেই রাজনীতি করবে, সেই ক্ষমতা চিরদিনের জন্য ধরে থাকবে। দেশের মালিক তো জনগণ, কিন্তু শেখ হাসিনা এটা বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন দেশের মালিক তার বাবা, তারপরে তার বাবার যেহেতু এখন নেই, শেখ হাসিনা নিজেকে দেশের মালিক মনে করতেন। তাই তিনি জনগণ বাছাই করবে কে তাদেরকে দেশ শাসন করবে, সেটা জনগণ ঠিক করবে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। বিভিন্ন গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠান সেখানে জবাবদিহিতার মধ্যে। শেখ হাসিনা এগুলো কিছুই রাখে, শেখ হাসিনা কিছুই রাখে না। রেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচন, না রেখেছে একটি বৈধ পার্লামেন্ট, না ছিল স্বাধীন নির্বাচন কমিশন, কিছুই ছিল না। সব জায়গায় ছিল শেখ হাসিনার চাকর বাকররা। শেখ হাসিনা যা বলতেন তারা সেইভাবেই রায় ঘোষণা করতেন। স্বাধীন বিচার বিভাগও ছিল না। মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। সেই আদালতে বসিয়ে রাখা হয়েছিল বাকশালের প্রেতাত্মারা, তারাই বিচার করত। বিএনপির কোন নেতার নামে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হতো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতো। এটা সর্বোচ্চ জায়গা। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সকল সিনিয়র নেতা এবং যারা বিরোধী রাজনীতি করেছে, শেখ হাসিনার বিরোধিতা করেছে, কেউ বাদ নয়। প্রত্যেকের নামে হত্যা মামলা, দুর্নীতির মামলা, নানা ধরনের মামলা দিয়ে জেলখানাগুলো ভরিয়ে ফেলা হয়েছিল। কারণ স্বাধীন বিচার বিভাগ ছিল না। শেখ হাসিনা যা বলতেন বিচার বিভাগের প্রতিফলন হতো সেই। এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না।
উনি গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বাস করতেন না, আস্তে বিশ্বাস করতেন না। গণতন্ত্র থাকলে বিচার বিভাগ হবে স্বাধীন, যে অন্যায় করবে তার সাজা হবে, এবং যে ভদ্রলোক যদি কোনো বিপদে পড়ে বিচার বিভাগ তার পক্ষে দাঁড়াবে। শেখ হাসিনা সেটা রাখেনি। যারা বাকশালের পক্ষে, যারা টাকা লুটের পক্ষে, যারা টাকা পাচারের পক্ষে, যারা ব্যাংক লুটের পক্ষে, যারা শেখ হাসিনার গুম খুনের পক্ষে, আদালত তাদেরকে কিছুই বলতো না। যারা এর প্রতিবাদ করেছে তারাই ছিল কারাগারে, তাদের বিরুদ্ধেই মামলা। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? তার ভাগ্নি শেখ রেহানার মেয়ে, তিনি ইংল্যান্ডে এমপি। ইংল্যান্ডে এমপি হতে গেলে সেখানে সততা নিষ্ঠার চরম পরীক্ষা দিতে হয়। সামান্য 1 টাকা এদিক ওদিক করলে পরে তাকে বিচারের মুখোমুখি হতে হয়। তাকে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা সবচাইতে দামি ফ্ল্যাট দিয়েছে, এবং আজকেও সংবাদপত্রে এসছে তার যে কলমের যে মোড়ক, সেই মোড়কটা ছিল সোনার। এগুলো এখন ইংল্যান্ডের পত্র পত্রিকায় বেরিয়ে এসেছে, কারণ সে শেখ হাসিনার ভাগ্নি। কিন্তু ওই দেশে তো কে শেখ হাসিনা আর কে কি এটা তো চলবে না। যতই শক্তিশালী লোক হোক, দুর্নীতি করলে পরেই স্বাধীন বিচার বিভাগ তাকে ধরবে, এইটা মনে করেনি শেখ হাসিনা। এবং টিউলিপ তার যে ভাগ্নি ওখানকার এমপি, সেও মনে করে আরে আমার খালা প্রধানমন্ত্রী, মানে গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী। কিন্তু বিভিন্ন দেশে যে জবাবদিহিতা আছে সেটা কখনোই তিনি মনে করতেন না। আজকে 60 কাঠা পূর্বাচলের জায়গা, আরে প্রধানমন্ত্রী আপনার সুধা ভবন, আপনার নিজস্ব বাড়ি আছে, শেখ রেহানার বাড়ি আছে, তার কন্যা পুত্র সবার বাড়ি আছে, আপনার সাইমা ওয়াজেদ পুতুলের বাড়ি আছে। তারপরেও সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে, তার 10 কাঠা পূর্বাচলে জায়গা লাগবে কেন? শেখ রেহানার ছেলে মেয়ের জন্য জায়গা লাগবে কেন? কারণ ওরা তো হচ্ছে দেশের রাজা মনে করত নিজেদেরকে। আমাদের আইনি আছে, আপনার যদি রাজশাহী শহরে একটি বাড়ি থাকে বা আপনার ফ্ল্যাট থাকে, আবাসন থাকে, তাহলে রাজশাহীর যে উন্নয়ন কর্তৃপক্ষ তার কাছ থেকে আপনি কোনো প্লট বা কিছু পাবেন না। ঢাকাতেও তাই, সারা বাংলাদেশের আইন একই। কিন্তু শেখ হাসিনার কাছে কোনো আইন দরকার ছিল না। ওদের প্লটের পর প্লট দরকার, ওদের বিঘা বিঘা জমি দরকার। গোটা বাংলাদেশ তো তাদের জমিদারি, তারা এই কাজ করেছে। এখন সেটি আজকে বেরিয়ে আসছে। সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকার রক্ত ঝরানো শিশু, তরুণ, কিশোরদের আত্মদানের মধ্যে দিয়ে সরকার। আমি এই সরকারকে শুধু একটি কথাই বলতে চাই, এখানে উপস্থিত যারা সাংবাদিক রয়েছেন তাদের মাধ্যমে, আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, কিন্তু দক্ষতা প্রমাণের বিষয়ে জনগণের মাঝে কিছু কিছু প্রশ্ন রয়েছে। শেখ হাসিনা টাকা পাচার করেছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছে, 10 থেকে 12 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, 13 বার গ্যাসের দাম বাড়িয়েছে। তো এখন কেন আবার গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে? এবং যে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার কথা আমরা শুনছি, সেটাতে নতুন শিল্প কারখানা করতে গেলে বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য খরচ প্রায় 2 গুণ হবে। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারের কাছ থেকে জনগণ আশা করে। আপনি তো গণতান্ত্রিক সংগ্রামের সরকার, আপনি তো যে আত্মদান করেছে ছাত্র জনতা তার সরকার। আপনার আমলে কেন জিনিসপত্র, যেন অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা সাধারণ মানুষ যেখান থেকে কাজে লাগে সাধারণ মানুষের, সেখানে আপনার গ্যাস বিদ্যুতের দাম বাড়বে কেন? বিদ্যুৎ গ্যাসের দাম বাড়লে আপনার সামনে বড় মৌসুমে আপনার যে পানি সরবরাহ করতে হয়, যে খেতে যে পানি দিতে হয়, সেচ দিতে হয়, সেখানে বিদ্যুতের প্রয়োজন পড়ে। তাহলে আপনার এটার প্রভাব পড়বে কৃষির উপরে, কৃষকের উপরে, শিল্পের উপরে, নানা জায়গায় প্রভাব পড়বে। তো সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছ থেকে এটা মানুষ তো আশা করতে পারে। আমরা যাতায়াত করি ট্রেনে, বিমানে, আপনি বিমানের যে আবগারি শুল্ক আবার বৃদ্ধি করা হয়েছে। যদি আভ্যন্তরীণ, আমি যদি ঢাকা থেকে রাজশাহী আসি, আমি যদি ঢাকা থেকে কক্সবাজার যাই, যশোর যাই, চট্টগ্রাম যাই,
তাহলে আমাকে মানে আক্ষরিক কর দিতে হবে। আগে ছিল 500 টাকা, এখন দিতে হবে 700 টাকা। আর যদি আন্তর্জাতিক মানে বিদেশ যদি যায় তাহলে সেটা আক্ষরিক কর ছিল 500 থেকে এখন হচ্ছে 1000 টাকা। তারা দাম বাড়াচ্ছে, কারণ বেসরকারি খাতে তো বিমান রয়েছে এবং বেসরকারি খাতের যারা মালিক তারা তো অর্থ জনগণের খেয়াল খুশি দেখেন, তারা মুনাফা দেখে। আপনার ইউএস বাংলা ঢাকা রাজশাহী টিকিটের দাম করেছে 9,000 টাকা, আমরা শুনছি 2-1 মধ্যে ওটা 10,000 11,000 টাকা হবে। কেন? একটি সরকার তো হচ্ছে জনগণের সাথে লিয়াজও করা, আপনার ব্যবসায়ী বলুন সবার সেটা লিয়াজও করবে এবং সরকারের নিয়ন্ত্রণটা থাকবে, আইনগত নিয়ন্ত্রণ হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া। জনগণ যদি প্রতিদিন তাকে কর দিতে হয়, জনগণের উপর যদি ট্যাক্স বাড়ে, এমনি তো প্রায় 100টি পণ্যের উপর ট্যাক্স বেড়েছে, আপনি সাবানের উপর ট্যাক্স বেড়েছে, গুঁড়া দুধের উপর ট্যাক্স বেড়েছে, এটা তো অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, এই সমস্ত জিনিসের উপর ট্যাক্স বাড়বে কেন? এর উপরে আপনার এই যে প্রতিদিন শুনছি যে শুধু ট্যাক্স বৃদ্ধির ঘটনা, বিমানের টিকিটের উপর আবগারি শুল্ক বেড়েছে, আবার হয়তো কালকে শুনবো ট্রেনের টিকিট যেখানে সবচাইতে বেশি মানুষ করে যাতায়াত করে সেখানে বাড়ানো হবে, শুল্ক বাড়ানো হবে। আপনার কি বলে যে গ্যাস বিদ্যুতের উপর শুল্ক বাড়ানো কথা চিন্তা ভাবনা করছে সরকার। তাহলে তো এইভাবে তো আপনার জনগণ যদি পিষ্ট হতে থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের দ্বারা যদি বারবার আপনার চাপা খেতে থাকে, স্টিম রোলারের চাপ অনুভব করে, তাহলে তো সরকার দিনকে দিন প্রশ্নবিদ্ধ হবে। বন্ধুরা আবার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। কোন রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে, জনগণ কিন্তু এটা বোঝেন। নিজেদের জনপ্রিয়তা যাচাই করার যাদের অভাব রয়েছে তারা এই কথা বলে। একজন ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। ধরেন একটি রাজনৈতিক দল অত্যন্ত জনপ্রিয়, কিন্তু ওই এলাকায় কোন ব্যক্তি জনগণ পছন্দ নাও করতে পারে, তার অতীত কর্মকাণ্ড হয়তো অত্যন্ত খারাপ, তো জনগণকে তার প্রার্থী বেছে নেওয়ার সুযোগ দিতে হবে না। সরাসরি ভোট এটার মধ্যে দিয়ে আপনার শুধুমাত্র একটি রাজনৈতিক দল জনপ্রিয় হলেই চলবে না, সেই প্রার্থীও এলাকার মধ্যে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় কিনা, আস্থাশীল কিনা, এটাও তো দেখা দরকার। সেই কারণে আনুপাতিক ভোট হলে তো সেটা হবে না। আপনার দলকে ভোট দিবেন, একটা প্রতীককে ভোট দিবেন, তো সেখানে সেই দল ঠিক করে দিবে, তাহলে জনগণের তো অধিকার থাকলো না তার প্রার্থীকে, তার পছন্দ মতো প্রার্থীকে আপনার ভোট দেওয়া। তো সুতরাং এটা যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না। হ্যাঁ, তারা তাদের মতবাদ দিতে পারে, কিন্তু জনগণের আস্থা হচ্ছে আমার ভোট, আমি পছন্দ মতো আমাকে যে প্রতিনিধিত্ব করবে আমি তাকে বেছে নেওয়ার আমার সেই সুযোগ দিতে হবে, আমাকে প্রার্থী পছন্দ করার সেই সুযোগ দিতে হবে। আর পৃথিবীর যে সমস্ত দেশে এই আনুপাতিক ভোট সিস্টেম করেছিল তারাও আস্তে আস্তে বাদ দিচ্ছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পার্শ্ববর্তী ভারত, গণতান্ত্রিক দেশ যেখানে আছে, বহু দেশেই তো আপনার এই সরাসরি ভোট আছে, ভোটাররা তার প্রার্থীকে ভোট দেবে। আনুপাতিক ভোট এসব দেশে না, তাহলে ওই দেশের গণতন্ত্র শক্তিশালী কেন? এগুলো একটা ধোঁয়াশা তৈরি করা, এই ধোঁয়াশা তৈরি করে আমাদের যে লক্ষ্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সেটাকে ব্যাহত করা যাবে না, সেটা নিয়ে কোনো ধরনের টালবাহানো করা যাবে না। প্রয়োজনীয় যে সংস্কার নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা বলতে হবে সরকারকে যে এই সময়ের মধ্যে আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেব। যাই হোক বন্ধুরা, আমার আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিটন এবং রবি, তার সাথে রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ যে সমন্বিত সহযোগিতায় আজকে শীতবস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটি করছেন, আমি এটাতে অত্যন্ত অনুপ্রাণিত। বিএনপি মানুষের সাথে আছে, বিএনপি দরিদ্র মানুষের সাথে আছে, মধ্যম আয় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে যে কোনো উপদ্রুতে, সেটা শীত হোক, সেটা বর্ষা হোক, সেটা বন্যা হোক, সেটা জলোচ্ছ্বাস হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানব কল্যাণের পক্ষে রাজনীতি করে, সেই মানব কল্যাণের ধারায় তারা এগিয়ে নিয়ে যাবে এই বিশ্বাস নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
কেউ বডি নড়াবো না, স্টিল থেকে যাবো। এদিকে আগে আসেন, হ্যাঁ আপা এদিকে আগে আসেন, এদিকে একটু তাকাবেন, একটু তাকাবেন একটু, হ্যাঁ এই পাশ দিয়ে চলে যান, এই পাশ দিয়ে চলে যান। ধরেন ধরেন একটু ধরেন ধরেন, যান যান। একটু হাত দেন না, সামনে যান ভাই, একটু যান না দিকে। হ্যাঁ, আপনি মুরব্বী চলে আসেন, আপনি ভাই, একটা বয়স্ক দেন ভাই। ভাই একটু সবাই তাকান। ভাই ধরেন তো, ভাই একটু ধরেন ভাই। তাকান একটু তাকান, হ্যাঁ আর স্লিপ লাগবে না, থাক প্রায় আনুমানিক 1000 কম্বল বিতরণ হবে।